কিডনির রোগী কিভাবে পরকীয়া করে এটা মানুষের মাথায় একটা বার ঢোকে না। আমার বউকে আমি রাখতে পারি না, সম্পূর্ণ এই দিতে পারি না, আমি ওর যে চাহিদা সেটা পূরণ করতে পারি না, বিধায় হয়তো ও পরকীয়া এগুলো করে, কারণ অপারেশনের পরে তো এগুলো বেশি বাড়ছে। তার 19 সালে কিডনিটা চেঞ্জ হয়েছে। আমি কিডনি দেবো, তুমি আমাকে একটা বাড়ি লিখে দেবা, বাড়ি মানে একটা ফ্লোর লিখে দেবা। তা আমি বলছি কোনো কথা, আমি দ্বিতীয় কথা বলি না। আমি বলছি আচ্ছা ঠিক আছে, আমার দোতলাটা কিন্তু বেস্ট, বিল্ডিংয়ের ভিতর দোতলাটা বেস্ট। আমি বলছি সবচেয়ে বেস্টটাই তোমাকে আমি লিখে দেবো। 60 লাখ টাকার সম্পত্তি তাকে দিছি, তারপরে সে কিডনি যখন লাগবে তখন সে কিডনি দিছে। এখানে তখনও আমাদের ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল। আমি অনেক ভালোবাসতাম তাকে, সে আমাকে ওইরকম ভালোবাসতো না। কিডনি ট্রান্সফার হয় তখন আমার কাছে এত টাকা ছিল না। তার ফিক্সডে 5 লাখ টাকা এই ছিল, ফিক্সড করা ছিল, সেটা কিন্তু আমার টাকা। আমার ফিক্সডে আমি কোনোদিন 5 পয়সা রাখি নাই, তার ফিক্সডে আমি রাখছিলাম 5 লাখ টাকা। তাকে বারবারই তার মা বোন বলছে যে দিস না, এই কথা বারবারই বলেছে, কিন্তু তারপরেও সে দিছে। তখন আমাদের ভিতরে বললাম আন্ডারস্ট্যান্ডিংটা ভালো ছিল। কিডনিতেও ব্যবসা পদ্ধতি করতেছে এসব, মানে পরকীয়া করতে। কিডনি ট্রান্সপ্লান্ট করার পরে আপনার চিকিৎসা হওয়ার কথা সঠিকভাবে, সেটা না হয়ে সে আপনি গেলেন হচ্ছে ইচ্ছা করে ওরা যে আমাকে মারার জন্য জেলে দিছে, যে ওষুধ দেয় নাই আমাকে। জেলে দেওয়ার পরে কিন্তু তাদের ওষুধ দেওয়ার কথা ছিল, যদি বাঁচায় রাখতো। ওষুধ দেয় নাই, ওষুধ দেয় না। আমার ছোট ভাই কোথা থেকে যেন শুনে দৌড়াই গেছে। অলরেডি তখন আমি 2 দিন ওষুধ খাইনি। কোন কারাগারে ছিলেন? এই যে কাশিমপুর না, এই যে কেরানীগঞ্জে। পরে আমার ছোট ভাই দৌড়াই গিয়ে 3 দিনের দিন আমার ওষুধ পুষাইছে। 3 দিন আমি অলরেডি ওষুধ পাই নাই একটা, এরাও যায় নাই। আমার কাছে 4-5 দিনের ওষুধ ছিল, ওইটা খাইছি। 4-5 দিন পরেও 3 দিন আমার বাদ গেছে। তাই চিন্তা করেন ওরা কি প্ল্যানটা নিছে, যে ওষুধ না খেলে তো জেলে মারা গেলে আমাদের কি, এই প্ল্যান ছিল ওদের। আমি মারা গেলে কি এই বাড়িটা তাদের হবে, পুরা বাড়িটাই তার। স্যার আমাকে তারা চায় না, ওই আগের থেকে তো ঘৃণা করতেছে, আমাকে চায় না, আমাকে বাড়িটা বিক্রি করতে দেয় নাই, এবং ওরা প্ল্যান করছে আমাকে জেলে মারবে। আচ্ছা, হ্যাঁ, জেলের থেকে 40 দিন পরে ছাড়া পাওয়ার পরে আমি 2 দিন মাত্র সময় পাইছি। আমার আপার বাসায় ছিলাম বুয়েটে থেকে ঢাকা মেডিকেলে ভর্তি হলাম রাত্রে। তারপরে যে 1 মাস 2 দিন পরে এই 5 তারিখে আমাকে ছাড়ছে মেডিকেল থেকে। আর আমার অবস্থা তো দেখতেছেনই, এখনও আমি ওষুধ খেতে পাচ্ছি না। আপনার ঘর কি একেবারে তালাবন্ধ? হ্যাঁ, আমার ঘরে যাই দেখেন যে তালাবন্ধ। ওরা ভাড়াটা উঠাই নিয়েছে মাসের, 3 মাসের ভাড়া উঠাইছে 1,95,000 টাকা। আচ্ছা, 1,95,000 টাকা ভাড়া ওঠায় ওরা খাচ্ছে। অথচ আমি মেডিকেল থেকে আমাকে কেউ বলতেছে যে তোমার ওয়াইফ বলছে তুমি বলে তোমাকে নাকি বের করে দিছে, আমার ওয়াইফটা নাকি আমি বের করে দিছি। তারপরে এরকম অনেক কিছু মিডিয়ায় আসছে, আমি এগুলা দেখি না, কারণ আমার কাছে মোবাইল নাই। আমার কাপড় চোপড়, মোবাইল, চশমা সবই তো এখানে। এটা আমার ভাইয়ের চশমা, শুধু আমার এই প্যান্ট শার্টটা পরে গেছি, আমি এটা পরে এখনো আছি। মানে এইটা পরেই বের হইছেন? এটা পরেই কারাগারে গেছেন? মেডিকেলে ছিলাম। হ্যাঁ, এর ভিতরে 2টা আমার আপা কিনে দিচ্ছে, ওই 2টা আছে, পাল্টাই পরি। তবে কেমন ভাগ্যক্রমে আমার জুতা মুতা সব এগুলা ওই তো যেদিনকে আমি কারাগারে গেছি ওইটাই, এই ড্রেস, এটা পরেই গেছি। আচ্ছা, এখনো আমি এই অবস্থায়, এখনো আমার বাড়িতে আমি উঠতে পারি নাই। চেষ্টা করছি যে থাকার জন্য, বা আমার নিজের বাড়িতে যদি আমি না থাকতে পারি কেমন কথা বলেন। এখন আমার বাড়িতে তো আমাকে থাকা লাগবে। আচ্ছা, তখন আমাদের সম্পর্ক ভালোই ছিল। তারপরেও সে আমাকে বলছিল, এটা 2019 সালে কিডনিটা চেঞ্জ হয়েছে। তো তার আগে সে আমাকে বলেছিল যে আমি কিডনি দেবো, তুমি আমাকে একটা বাড়ি লিখে দেবা, বাড়ি মানে একটা ফ্লোর লিখে দেবা। তা আমি বলছি কোনো কথা, আমি দ্বিতীয় কথা বলি না। আমি বলছি আচ্ছা ঠিক আছে, আমার দোতলাটা কিন্তু বেস্ট, বিল্ডিংয়ের ভিতর দোতলাটা বেস্ট। আমি বলছি সবচেয়ে বেস্টটাই তোমাকে আমি লিখে দেবো। পরে দোতলাটা ওই 1% জমি সহ, মানে 4 ভাগের 1 ভাগ জমি সহ দোতলাটা পুরাটা ওর নামে আমি লিখে দিছি। আচ্ছা, এটার এখনকার মূল্য কত? 60 লাখ টাকা এটার মূল্য আছে বর্তমান বাজারে। জি, এই 60 লাখ টাকার বলেন যে কিভাবে। হ্যাঁ, তারপরে এই 60 লাখ টাকার সম্পত্তি তাকে দিছি, তারপরে সে কিডনি যখন লাগবে তখন সে কিডনি দিছে। এখানে তখনও আমাদের ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল, তখন ভালোবাসাটাও ছিল, তখন কোনো সমস্যা ছিল না। আপনি তো প্রচণ্ড ভালোবাসতেন। আমি অনেক ভালোবাসতাম তাকে, সে আমাকে ওইরকম ভালোবাসতো না শুরু থেকেই। হ্যাঁ, শুরুর থেকেই। আমি কিছু ফল্ট আপনাকে দেখাইতে পারি, হয়তো ছিল, কিন্তু অতটা আমার মতো না। আমি এমন একটা মানুষ যে বিয়ের পরে কোনো মেয়ের দিকে এভাবে তাকাতে আমার রুচি হয়নি, কারণ আমি ভালোবাসছি মনে হয় ওকে। এত বুঝতাম না আমি, এখন হিসাব করে দেখি হ্যাঁ তাই। কারণ আমি যদি এমন করে কোনো মেয়ের দিকে খারাপ চোখে দেখতাম বা ভালো লাগতো, তাহলে বুঝতাম যে হ্যাঁ আমি ওকে অতটা ভালোবাসি না। আমি কোনোদিন এভাবে তাকাইনি, কোনো মেয়ের দিকে আমার নজর মানে ওই রকম রুচি হয় নাই ও থাকাকালীন। কিন্তু আমি থাকাকালীন ও সাইডটা পরকীয়া করছে, তাতে বোঝা যায় যে না, ও আমার মতো ভালোবাসেনি। বুঝছেন? আপনি ছিলেন এক নারীতে আসক্ত। হ্যাঁ, এক নারীতে আসক্ত ছিলাম, কিন্তু সে না। সে একটার কথা আমি বললাম, আরও 3টার কথা আমি বলতে পারি।
আপনাদের এত সময় হবে কিনা জানি না। আর অবশ্যই সময় আছে। আচ্ছা, কিন্তু ওইগুলা আপনারে আমি তাকাচ্ছি যার বাড়ির দিকে, তার সাথেও তার বউ চলে গেছে, থাইল্যান্ড থেকে গেছে। থাক, এগুলা আর অত ডিটেলস আমি বলতে তার চাচ্ছি মানে না। আপনার স্ত্রীর কারণে অনেকে সংসারও ভাঙছে। সংসার ভাঙছে। আমি যে বাড়ির দিকে তাকাচ্ছি এই বাড়িটা ছিল না। আচ্ছা, ঠিক আছে, তখন তার সাথে পরকীয়া করছে। তার মার বাড়িতে যায় বেশি করতো, 8 দিন 10 দিন থাকতো। তার বউ যখন চলে আসে তখন আমাকে দেখায় যে এইসব ডিটেলস কাগজপাতি আমার ওরই ফুয়াতো ভাই পাঠায়। আমি এগুলো কী? কয় ভাবি এগুলো পাঠাইছে, নাম্বার ছিলেন না? আমি নাম্বার তো একটা ওর না। কয় দেখেন এই নাম্বার দিয়ে। তারপরে ওর ওয়াইফ দেশে এসে আমাকে এত কথা বলছে। আমি দেখেন আপনার শ্বশুরবাড়ির আপনার ইয়ার সম্মান আছে, না আপনাকে তো বলবেই, কারণ আপনি ছাড় দিয়েছেন। হ্যাঁ, আমার ওয়াইফের কোনো সম্মান নাই, কারণ আমি 4 বার পরকীয়া ধরছি। যদি একটা বার সরি বলতো বা দুঃখিত, ও জন্মগতভাবে ওর অধিকার এটা জানে। ও পরকীয়া করা বা একজনের সাথে শোয়া, এটাও জন্মগত অধিকার মনে করে। ও কোনো সরি, কোনো দুঃখ কোনো দিনও বলে না। আপনি ব্যবস্থা নেন নাই? আমি কোনো ব্যবস্থা নিই নাই, শুধু রাগ করে থাকতাম। কয়েকদিন রাগ করে থাকার পরে ওর চাচা আছে, এসে আবার মিলাই দিত। সে চাচাটা মারা গেছে, এবার চাচাটা নাই। চুপ করে থাকতেন কেন তারেক সাহেব? মানে সন্তানের জন্য? সন্তানের জন্য, সংসারের জন্য। চুপ ছাড়া ওদের সাথে জীবনে আমি পারবো না, কারণ ওর বোন এমনই একটা দরজাল যে ওর বোন যা খুশি তাই করতে পারে আমার বিরুদ্ধে, যা খুশি করতে পারে। কারণ ওর কাছে ক্ষমতা আছে, ওর কাছে টাকা আছে, ওর কাছে মানে পাওয়ার টাওয়ার সব কিছু আছে। এই ভয়ে কেউ এখানে ওর বিরুদ্ধে কেউ কিছু বলে না। তো এইগুলা আরও আছে। আমি সব আচ্ছা, আমরা একটু কিডনিতে আসি। জি। 2019 সালে আপনি কিডনি ট্রান্সপ্লান্ট করলেন। জি জি জি। কোথায় করলেন? এটা দিল্লি অ্যাপোলোতে। দিল্লি অ্যাপোলো হসপিটালে। জি। খরচ কেমন ছিল? খরচ প্রায় 16 লাখের মতো ছিল। 16 লাখ আপনি আপনার টাকাই খরচ করলেন? না, সম্পূর্ণ আমার এই কিডনি অপারেশনের সময় সম্পূর্ণ আমার না, কিন্তু এর আগে যে ট্রিটমেন্ট করছে আরও 10 বছর, এগুলা সম্পূর্ণ আমার টাকা ছিল, আমার ব্যবসার টাকা ছিল, এবং ব্যবসা করতাম তখন। আচ্ছা। তো এই যখন কিডনি ট্রান্সফার হয় তখন আমার কাছে এত টাকা ছিল না। তার ফিক্সডে 5 লাখ টাকা এই ছিল, ফিক্সড করা ছিল, সেটা কিন্তু আমার টাকা। আমার ফিক্সডে আমি কোনোদিন 5 পয়সা রাখি নাই, তার ফিক্সডে আমি রাখছিলাম 5 লাখ টাকা। আর এক কোম্পানি দিছে 5 লাখ টাকা, তার বোনও 2 লাখ টাকা দিছে, তার এরা আত্মীয় স্বজন দিছে 1 লাখ, আমার আত্মীয় সবাই মিলে আসলে মিলে হ্যাঁ এটা কিডনি করা ট্রান্সপ্লান্ট হয়েছে। করলেন। হ্যাঁ, কিন্তু কোনো মেয়ে কিন্তু দিতে গেলে জি তার পরিবার বাধা দিবে, হ্যাঁ, তার মা বাধা দিবে, বোন বাধা দিবে। জি জি জি। তাকেও তো বাধা দিছে। হ্যাঁ, তাকে বাধা দিছে, এটা সত্যি কথা। তাকে বারবারই তার মা বোন বলছে যে দিস না, এই কথা বারবারই বলেছে, কিন্তু তারপরেও সে দিছে। তখন আমাদের ভিতরে বললাম আন্ডারস্ট্যান্ডিংটা ভালো ছিল। আর মানে সে 60 লাখ ভালোবাসতো। টাকার একটা ফ্ল্যাটও পাইছে। হ্যাঁ, বা একটা- তারপরে সে একটা বেশ হেভি অ্যামাউন্টের একটা ফ্ল্যাটও পাইছে। না, এটা এই নেওয়া কিন্তু দোষের না। না, সে হয়তো দোষের না। ভবিষ্যতের জন্য হ্যাঁ, নিছে। ভবিষ্যতে যে না, যে আমি আপনি যদি বুঝেই না দিছি, থাকেন, আমি বুঝেই দিছি যে ভবিষ্যতে আমার ছেলেটা বিয়ে করলে হয়তো ওই ছেলের বঞ্চিত বউ করতে দেখবে পারে। না। হ্যাঁ, হুম, হুম। এটাও আমার মাথায় কাজ করছে, তবে এটা পরে দিতাম, সেটা আগেই দিলে। আচ্ছা, দেওয়ার পরে তারপরে কি পরিবর্তন দেখলেন ট্রান্সপ্লান্ট হয়ে আসার পরে? তারপরে ট্রান্সফার করার 1 বছর পরের থেকে সে মোবাইলে এতটাই আসক্ত হলো, টিকটক করা শুরু করলো। বেশিরভাগ টিকটক করে, টিকটক করেই ছেলেদের সাথে ওর সম্পর্ক বেশি হয়। তারপরে আর একটা, সে কিডনি দেখিয়েও, যেমন এই যে ছেলেটার সাথে কিডনি দেখিয়ে সম্পর্ক করছে। ছেলেটা এসে বলছে আমাকে চিনে না, অথচ বাড়ির পাশে, আমার সাথে কোনোদিন দেখা হয়নি। থাইল্যান্ড থেকে এসে বলছে আপনি কিডনি দিচ্ছেন, আপনি একটা মহান ব্যক্তি। আমি বলছি হ্যাঁ, ওর জন্য দোয়া করবেন, যে ও আমাকে কিডনি দিচ্ছে এবং আমি বেঁচে আছি, আল্লাহর রহমতে আপনি ওনার জন্য দোয়া করবেন। এসব কথা বলে গেল। যাওয়ার কতদিন পরে শুনে যে হ্যাঁ, তার বউ পর্যন্ত বাংলাদেশে চলে আসছে সারাসারি করে। আর এইসব তাহলে কিডনিতেও ব্যবসা পর্যন্ত করতেছে, এসব মানে পরকীয়া করতেছে। মানে কিডনি দেওয়ার কথা বলছে যে আমি আমার হ্যাঁ। হাজবেন্ডকে দিছি, হ্যাঁ। আমি খুব বড় মনের হ্যাঁ, মানুষ। এখন হ্যাঁ, বড় বোনের আচ্ছা। মানুষ, এটা সেটা প্রচার নিয়ে- করতো? এটা প্রচার করতো, সবাইকে প্রচার করি, তাদের সাথে সম্পর্ক করতো। আর মানুষ তো বলে দিত এত ভালো মানুষ, হ্যান ত্যান। তা আমিও বলতাম, আমি কাউকে বলতাম না যে আমার স্ত্রীর এরকম দোষ কিডনি আছে। দেওয়ার পর তো তারও চিকিৎসা দরকার ছিল। না না, কিডনি দেওয়ার পরে একটা মানুষের যেমন বাচ্চা হলে 2-3 মাস ট্রিটমেন্ট হয়, শুকাই গেলে আর কিছু না। কিডনিটাও একজন সুস্থ মানুষের তাই, কিডনিটা কেটে নেওয়ার পরে আপনি 3 মাস অ্যান্টিবায়োটিক খাইলে 3 মাস পরে সে সুস্থ হয়ে যায়, তার আর আচ্ছা। কোনো সমস্যা নেই। আমরা একটা আর সমস্যা হয় যে রুগী, জি, তার সারা তার- জীবনই তার ট্রিটমেন্টের মধ্যে সারা থাকতে জীবনে হবে। পাওয়ারফুল ওষুধ খেতে হয়, অ্যান্টিবায়োটিক খাইতে হয় সারা জীবন। কারণ ওই কিডনিটা একজনের কিডনি এই শরীরে অ্যাডজাস্ট করে না ঠিক মতো, Right. ওই ওষুধে অ্যাডজাস্ট করে রাখে, পাওয়ারফুল ওষুধ খেতে হয়। তারপরে আমি নাকি পরকীয়া করি। হ্যাঁ, এইটা হচ্ছে বড় পয়েন্ট যে আমি তিনি নাকি তারেক সাহেব পরকীয়া করেন। পরকীয়া করি, এটা শুনলে আমার হাসি লাগে, রাগ লাগে, দুঃখ লাগে। মানুষ এটা নিয়ে অনেক কথা বলে। আমি একজন কিডনির রুগী কিভাবে পরকীয়া করে, এটা মানুষের মতো একটা বার ঢুকে না। আমার বউকে আমি রাখতে পারি না, সম্পূর্ণ এই দিতে পারি না আমি।
ওর যে চাহিদা সেটা পূরণ করতে পারি না, বিদায় হয়তো ও পরকীয়া এগুলো করে, কারণ অপারেশনের পরে তো এগুলো বেশি বাড়ছে তার। তো আমি হয়তো পরিপূর্ণ তাকে সুখ দিতে পারি না, বিদায় সে করতেছে। আমার দ্বারা কীভাবে সম্ভব যে আর একটা আমি পরকীয়া করবো, আর একটা প্রেম করব? এটা আর তারপরেও আমি বলতেছি যদি কেউ প্রমাণ করতে পারে যে আমি প্রেম করছি, বিয়ে করছি, পরকীয়া করছি, এই গলাটা কাটতে আমার সবার সামনে এক মুহূর্ত দেরি হবে না। এই কথাটা আমার বউ বলুক যে আমি পরকীয়া করি নাই বা করতেছি না, বা একজনের সাথে করছি বা দুইজনের সাথে করছি, অনেকজনের সাথে করছে সে, বলুক এরকম চ্যালেঞ্জ দিয়ে আমার ওয়াইফ, বলতে পারবে না, কারণ তার মোবাইলে তার প্রমাণ আছে দুনিয়ার, যদি বের করতে পারেন আপনারা। আর আমার মোবাইল যেখান থেকে আমি শুরু করছি সেখান থেকে আপনি দেখেন যে কোনো মেয়ের সাথে কোনো SMS বা এরকম কিছু আছে কি না, দেখলে আমি বললাম তো ফাঁসি দিতে আমি রাজি। যেটা সত্য সত্য ঘটনা, যেটা মিথ্যা মিথ্যাই। ওরা তো সারাক্ষণে প্রতিটা কথা মিথ্যা কথা, সবটি আমি প্রুভ করতে পারি। প্রথমে বলছি যে আমি বাড়ির থেকে বের করে দিছি, আমি এখন পর্যন্ত বাড়িতে উঠতে পারি না। এতদিন আপনি আপনার বাড়িতেই থাকতে পারতেছেন পারি না, সে ওকে বের করে বলতেছে দিছি। আপনি তাকে বের করে দিয়েছেন। আর এই যে আমাদের মায়ের কাছে হ্যাঁ 2 লাখ টাকা নিয়ে গেল, হ্যাঁ মায়ের কাছে থাকে, 1,95,000 টাকা ভাড়া নিয়ে গেল, এ মাসেরও ভাড়া নিছে। তো আমি তাকে বের করলাম কোথায়? সে তো আমাকে বের করে রাখছে, তালা মেরে রাখছে, আমার সব কিছু তালা মেরে রাখছে, একটা কাপড় চোপড় নিয়ে আমি থাকি।